আর হচ্ছে এটা যে কোনো ফ্র্যাকশনই কি রেশিও? সুনন্দা, তুমি শুরু করো। স্যার, ব্যাক ক্যামেরাটা করতে ভুলে গেছি। ব্যাক ক্যামেরা করতে গেলে লিক হয়ে যাচ্ছে বারবার। ব্যাক ক্যামেরা তো সম্ভবত ওর উপরে যে ইয়েটা থাকে, ইন্টারফেসটা থাকে, ওখানে ক্লিক করেই করতে হয়। দেখো, পেয়ে যাবে। এমনি ক্যামেরা অন হলে ব্যাক ক্যামেরাও পেয়ে যাবে। হ্যাঁ স্যার, হয়েছে। দেখা যাচ্ছে খাতা ঠিকঠাক? থামো, তোমার কোনটা পিন করবো সেটাই আমি বুঝতে পারছি না। থামো। হ্যাঁ, এবার। স্যার, দুটো জায়গা থেকে জয়েন হয়ে গেছি। হ্যাঁ, দেখছি, আমি ঠিক করে দিচ্ছি। দাও। হ্যাঁ, এবার শুরু করো। ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। শুরু করে দেবো আমি? হ্যাঁ, শুরু করো, শুরু করো। শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আমি আজকে বোর্ডে একটা জিনিস আঁকি। বলো তো এটা আমি কি আঁকলাম? একটা ইলেকট্রিক পোল আনলাম, তাই না? আচ্ছা, এই ইলেকট্রিক পোলের পাশে যদি তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি কি এটা হাইট মাপতে পারবে? আচ্ছা, আমাদের ক্লাসে সব থেকে কে লম্বা আছে? রিয়া। ওর হাইট কত? 1.6 মিটার। আচ্ছা, রিয়াকে যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, রিয়া কি এটা হাইট মাপতে পারবে? পারবে না, তাই না? আচ্ছা, এরপর তোমাকে যদি একটা মই দেওয়া হয় যার হাইট 5 মিটার, এই 5 মিটার মইটা দিয়ে এটা মাপতে পারবে? মাপা যাবে। এইভাবে ইলেকট্রিশিয়ানরা পোলের গায়ে মই লাগিয়ে কাজ করেন না? আচ্ছা, এরকম একটা জানা উচ্চতা দিয়ে আমরা কিভাবে একটা অজানা উচ্চতা মাপতে পারি, এটাই আজকে আমরা একটা বইতে নতুন চ্যাপ্টারে শিখবো। চ্যাপ্টারের নাম কি বলতো? ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি মানে কি? তিনটে কোণ, আর মিতি মানে হচ্ছে হিসাব করা, মানে কোনো জিনিস মাপা আর কি, সোজা ভাষা। তাহলে এটা আমরা কি বলি? ট্রিগোনোমেট্রি। এই ত্রিকোণমিতিটা আমরা শিখবো যে একটা জানা উচ্চতা দিয়ে কিভাবে কোনো একটা উঁচু অজানা উচ্চতাকে মাপতে পারবো। সরি। এবার এটাকে যদি আমরা নর্মালি এরকম ওই পোল ছেড়ে যদি আঁকি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে বলতো? একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে। পোলটা তো মাটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা নাম দেবো এ বি সি। এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে ধরে নিলাম আমরা থিটা। ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের এই থিটা কোণের সামনে যে কোণটা আছে এবি, এবি হচ্ছে লম্ব। এই যে সিবি, এটা হচ্ছে ভূমি। আর এসি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমরা মাটিতে, আমাকে কি মনে হচ্ছে যে এটা তো আমাদের মাটি ছিল, তাই এটা মাটি বলে এটা আমাদের ভূমি। পোলটা লম্বা ভাবে দাঁড়িয়েছিল তাই পোলটা লম্ব, আর এটা অ্যাঙ্গেল করে আছে তাই এটা অতিভুজ। কিন্তু আমাদের যখন আমরা অঙ্ক করবো খাতায় কলমে, তখন তো আমরা এটা বুঝতে পারবো না। তাই আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা যে কোণটা যদি হিসাব করবো, সেই কোণের সামনে যে বাহুটা থাকবে না, সেটাই হবে সবসময় লম্ব। এবার এই ত্রিভুজটাকে যদি আমরা শুয়ে দিই, তাহলে কিরকম হবে বলতো? ধরো এইভাবে একটা পাল্টি মেরে দিলাম, তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে না? তাহলে এক্ষেত্রে এই কোণটাকে, এই কোণটার ভ্যালু কেউ বলতে পারবে? আমাকে ত্রিভুজের এই কোণটা ভ্যালু কত হবে? গুড, 90 - θ। কিন্তু এটা আমরা একটা হিসাব করার জন্য নাম দিলাম যে ফাই ধরে নিলাম। তাহলে এটা আছে আমাদের ফাই, এটা আছে আমাদের থিটা, আর এটা আছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যখন আমরা এই কোণটা ধরে হিসাব করব, তখন কিন্তু এই কোণের সাপেক্ষে, ফাই কোণের সাপেক্ষে আমাদের লম্ব, ভূমি আর অতিভুজ চেঞ্জ হয়ে যাবে।
এর সামনে যে আমরা পাবো তখন আমাদের এই বিসি এ হয়ে যাবে লম্ব, এ ডি এ হয়ে যাবে ভূমি, আর এসি হয়ে যাবে আমাদের অতিভুজ। ঠিক আছে, এবার তো আমরা লম্ব, অতিভুজ আর ভূমি চিনে গেলাম। এবার এগুলো দিয়ে আমরা তো আমাদের তো হিসাব ছিল আমরা কোলের উচ্চতা মাপবো, তাহলে কোলের উচ্চতা কিভাবে মাপবো সেটা এখন আমরা শিখি। কেমন? তার আগে আমাদের কিছু টার্ম শিখতে হবে। কি কি টার্ম বলো তো? সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেন, সেকেন্ড আর কোট্যানজেন্ট। ঠিক আছে, কিন্তু এই বড় বড় নামগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে না, এটা সবার একটা ছোট ছোট ডাক নাম আছে। যেমন এ হচ্ছে সাইন, এ হচ্ছে কস, এ হচ্ছে ট্যান, এ হচ্ছে কোসেক, এ হচ্ছে সেক, আর এর নাম হচ্ছে কট। এবার আমরা এগুলো জানবো যে এগুলো কি জিনিসটা আসলে। সাইন হচ্ছে সাইন থিটা, যখন বলবো না তখন সাইন থিটা বলতে বোঝানো হবে কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজকে বোঝানো হবে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা যখন বলবো, কস থিটা বলতে বোঝানো হবে, এখানে একটা মানে সুবিধার জন্য একটা বড় করে ত্রিভুজ দেখে নিই। ঠিক আছে, এটা আমরা ধরি থিটা, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব এসি, ভূমি হচ্ছে বিসি। কস, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে বিসি বাই, সরি এটা ভুল হয়ে গেছে একটু, এটা এবি হবে। অতিভুজ তো অতিভুজটা এটা আমাদের এবি, এটা অতিভুজ এবি। তারপর হবে ট্যান, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এসি বাই বিসি। আচ্ছা, আমরা সাইন কস ট্যান শিখে গেলাম, এই তিনটে জিনিস আমরা শিখে গেলাম না? এই তিনটে জিনিস থেকে আমরা কোসেক, সেক আর কট শিখে যাবো। কিভাবে বলতো? কোসেক জিনিসটা কিছুই না, এ হচ্ছে সাইন থিটার অনন্য, মানে 1 বাই সাইন থিটা। আচ্ছা, 1 বাই সাইন থিটা তোমরাই বলো যে তাহলে কোসেক বলতে আমরা কি বোঝাবো? গুড, অতিভুজ বাই লম্ব। সেভাবে সেক থিটা বলতে আমরা কি বোঝাবো? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে অতিভুজ এবি বাই ভূমি মানে হচ্ছে বিসি, 1 বাই কস থিটা। সেরকম কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো, মানে 1 বাই ট্যান থিটা। আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটা জিনিস তোমাদের মনে আসছে যে ট্যান থিটাকে কি আমরা সাইনের কস দিয়ে প্রকাশ করতে পারবো? পারবো। এখানে লম্ব বাই অতিভুজ আছে, কস মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে ট্যান মানে আমরা এটা লিখতে পারি না, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাই তো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে এসি বাই এবি, আর কস থিটা মানে হচ্ছে বিসি বাই এবি। তাহলে এখানে আমাদের এডি এবি কেটে যাবে, তাহলে আমরা কি পাবো? এসি বাই বিসি। আচ্ছা, আজকে আমরা তাহলে টাইম, ট্যান, সাইন, কস এগুলোকে কোনটা কিভাবে বোঝায় সেটা শিখলাম। ঠিক আছে, পরের দিন আমরা এই থিটার জায়গায় ভ্যালু বসিয়ে তার মান শিখবো। তবে একটা জিনিস তোমাদের আজকে ক্লাসে বলে রাখি, এই থিটার জায়গায় যখন আমরা ভ্যালু বসাবো না, তখন আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। মানে থিটার জায়গায় যদি আমরা ধরো 30 ডিগ্রি বসাই, সেটা কিন্তু থিটা যখনই হবে 30 ডিগ্রি সব সময় কিন্তু সমান হবে, সেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু সেটা কেন হচ্ছে বলতো? সেটা তোমাদের একটা জিনিস দিয়ে বোঝাই। আচ্ছা, এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, এর লম্ব ভূমি অতিভুজ হলো। আচ্ছা, এটা এই ত্রিভুজটা যদি আমরা একটু ছোট করে দিই, তাহলে ধরে নিলাম এই হাইট হচ্ছে এম, এন হচ্ছে এন, আর এটা হচ্ছে ও। এবার এই ট্যান থিটা দিয়ে আমি যদি এটা জিনিসটা বোঝাই, ট্যান থিটা তো হচ্ছে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে এক্ষেত্রে এটা যদি ভ্যালু থিটা হয়, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে এম বাই এন। আচ্ছা, এম আমি তো বললাম যে এখানে থিটার একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য একটা নির্দিষ্ট মান পাবো। তাহলে এটাকে যখন আমরা এক্স ওয়াই দিয়ে করবো তখন কি সেম পাবো?
অলওয়েজ সেম পাবো। এটা আমরা যত বড়ই আমরা ত্রিভুজটা করি না কেন, এই আমরা এখানে থিটার জায়গায় যাই মানটাই বসাই, যে ভ্যালুটা আমরা পাবো সেটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে সেখানে, আমরা যে সেটা ত্রিভুজটা যাই হোক। ঠিক আছে, আজকে আমরা এতটা শিখলাম, পরের দিন আমরা কিভাবে কোন মান কতটা ইজিলি মনে রাখা যায় সেগুলো ট্রিক্স গুলো শিখবো। থ্যাংক ইউ ক্লাস। ঠিক আছে, ভালো হয়েছে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে প্রবলেমগুলোকে এগুলোকে আমরা রিয়েল লাইফে কোথায় কোথায় ব্যবহার করি, একটা দুটো এক্সাম্পল, বেশি নয়। হাইট অ্যান্ড ডিস্টেন্সের তো কোনো জিনিসে আমরা যখন কোনো জিনিসের উপর দিকে যখন তাকানো অঙ্কগুলো টাইপের থাকে, যে এটার থেকে আমরা এত অ্যাঙ্গেল করে তাকাচ্ছি তাহলে এটা আমাদের থেকে কতটা উচ্চতে আছে স্যার, সেই জিনিসটা বোঝাতে। হুম, যেমন কোনটা নাম মনে পড়ছে না স্যার, যখন আমরা কোনো জিনিসের উপর দিকে তাকাই সেটা তো সরি স্যার উন্নতি কোণ আর একটা অবনতি কোণ, এই দিয়ে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স ইউজ করতে পারি রিয়েল লাইফ এক্সাম্পল। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্সে কি কি মেন আমরা অ্যাসাম্পশন নিয়ে নিই শুরুতেই? স্যার যে আমার হাইট, আমি 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 ভূমিতেই আছি, আমার কোনো হাইট এখানে ধরা হবে না। মানে ভূমিকে সোজা কথা আমরা হরাইজন্টাল ধরে নিই, হ্যাঁ হ্যাঁ স্যার। আর যে বস্তুটি আছে তাকে আমরা সাধারণত ভার্টিক্যাল ধরে নিই। হ্যাঁ সেটা নেগলিজেবল ধরা হবে। হ্যাঁ, এটাকে ভার্টিক্যাল আমরা ধরে নিই। ঠিক আছে, একটা সিকোয়েন্সের উদাহরণ দাও যার এক্স্যাক্টলি দুটো লিমিট পয়েন্ট আছে। একটা সিকোয়েন্স যার এক্স্যাক্টলি দুটো লিমিট পয়েন্ট আছে। স্যার -1 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, -1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, আমরা ট্যানজেন্ট নর্মাল তো সবাই মোটামুটি বার করতে জানি। তো ট্যানজেন্ট নর্মাল বার করতে গিয়ে যে কোনো কার্ভের অরিজিনের ট্যানজেন্ট আমরা খুব সহজে কিভাবে বার করি? ট্যানজেন্ট আর অরিজিন আমরা খুব সহজে কিভাবে বার করি? এটা স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। কোনো কার্ভ যদি পাসিং থ্রু অরিজিন হয় তাহলে ট্যানজেন্ট অ্যাট অরিজিন সহজে বের করা যায়, তার লোয়েস্ট ডিগ্রি টার্মকে ইকুয়েট করতে হয় জিরোতে। লোয়েস্ট ডিগ্রি টার্মকে আচ্ছা ইকুয়েট করতে হয় জিরোতে। প্রথমে অবজার্ভ করতে হবে যে কার্ভটা আদতে অরিজিন দিয়ে পাস করছে কি করছে না। যদি পাস করে তাহলে লোয়েস্ট ডিগ্রি টার্মকে ইকুয়েট করতে হবে জিরোতে, তাহলে আমরা পেয়ে যাব ট্যানজেন্ট অ্যাট অরিজিন। আচ্ছা, কমপ্লিটনেস প্রপার্টি অফ আর কি ছিল? স্যার কোশ্চেনটা একবার বলবেন। কমপ্লিটনেস প্রপার্টি অফ আর পড়েছে, সবাই পড়েছে এটা, আর এর কমপ্লিটনেস প্রপার্টি। আর আচ্ছা রিয়েল নাম্বার। হুম, every non-empty subset of real number which is bounded above has a least upper bound that is supremum in R. ঠিক আছে টমাস? আচ্ছা, ছোট ত্রিকোণমিতি পড়ালে হ্যাঁ তো স্যার। সাইন এক্স যে ফাংশনটার, যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ ফাংশনটা যদি আর থেকে আর এ ম্যাপ করে তাহলে লেখো এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স। হ্যাঁ স্যার। আর এফ ফাংশনটা আর থেকে আর এ ম্যাপ করছে, তাহলে এই ফাংশনটা কি 1 1 বা ইনজেক্টিভ হবে? আর থেকে আরে না স্যার, সাইনের ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যেই আছে, তো বাকি ভ্যালুগুলো তো হবে না। সাইনের ভ্যালু 0 থেকে 1 থাকবে কেন? সাইনের ভ্যালু তো -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জ থাকে। ও স্যার হ্যাঁ -1 থেকে 1 এর মধ্যে, তো এর মধ্যে তো এটা ক্লোজ বাউন্ডেড থাকবে। তো আমি বলেছি যে ফাংশনটা ইনজেক্টিভ হবে কিনা, মানে দুটো ভ্যালু নিলে একটা পয়েন্টে ম্যাপ করতে পারে কিনা। আচ্ছা ইনজেক্টিভ, হ্যাঁ স্যার ইনজেক্টিভ তো হবে, কারণ 0 সাইন 0 সাইন 180 এগুলো তো সবার ভ্যালু 0। হ্যাঁ, তাহলে এটা ইনজেক্টিভ হলো কি হলো? হচ্ছে না স্যার, হচ্ছে না। এটাই বলতে হবে যে ইনজেক্টিভ হচ্ছে না, যে সাইন 0 ভ্যালু 0 গিয়ে ম্যাপ করছে, আবার সাইন 180 তেও কি হচ্ছে 0 গিয়ে ম্যাপ করছে, সুতরাং এটা ইনজেক্টিভ হবে না। ইনজেক্টিভ হবে না।
আচ্ছা, তো সাইন এক্স ফাংশন থেকে তুমি এখন সাইন ইনভার্স এক্স কিভাবে ডিফাইন করবে? আচ্ছা, ইনভার্স ফাংশন কখন অ্যাভেলেবল হয় বা কখন ডিফাইন করা যায় জানো? সাইন ইনভার্স এর ভ্যালু হয়ে যাবে এখানে এক্স। স্যার কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না। ফার্স্টে কোশ্চেনটা হচ্ছে যে একটা ইনভার্স ফাংশন কখন এক্সিস্ট করবে। সেটা যদি ডোমেনে তার ভ্যালু থাকে তখনই আমি ইনভার্সে যেতে পারবো। ইনভার্সে আমরা তখনই যেতে পারবো যখন 1 1 এবং 1 2 অর্থাৎ এক কথায় বাইজেক্টিভ ম্যাপিং হবে, তখন আমরা তার ইনভার্সটা বের করতে পারবো। এবার তোমাকে বলা হয়েছে সাইন ইনভার্স এক্সটাকে কিভাবে ডিফাইন করবে। তো সাইন ইনভার্স এক্সটা ইন জেনারেল আর এর মধ্যে পাবে না, তাহলে একমাত্র সাইন ইনভার্স এক্সটা যখন 1 1 এবং 1 2 হবে তখনই এটাকে ইনভার্সে নিয়ে যেতে পারবে। সাইন এক্সটাকে এই যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ধরেছে এটা পারবে। তাহলে সাইন এক্স এর ডোমেনটা -π/2 থেকে π/2 তে নিতে হবে, আর রেঞ্জটা -1 থেকে 1 এ থাকবে। 1 থেকে 1 এর মধ্যে। তখন ইনভার্সটা এক্সিস্ট করবে, সাইন ইনভার্স। আচ্ছা, সাইন ইনভার্স এক্স সমান 1/sin x, এটা ট্রু না ফলস হবে? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1/sin x। না স্যার, এটা তো আলাদা জিনিস হয়ে গেল। 1/sin x মানে তো হচ্ছে cosec x। হুম, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? স্যার এটা একটা অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে, আর 1/sin x বলতে একটা তার ভ্যালু পাবো। ভ্যালুটা বোঝাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, একটা অ্যালজেব্রিক ইকুয়েশন f(x = 0) এর দুটো কনজিকিউটিভ রিয়েল রুটস হচ্ছে আলফা এবং বিটা যদি হয়, তাহলে f'(x) এর কতগুলো আমরা রিয়েল রুটস পাবো আলফা এবং বিটার মধ্যে? f of x equal to 0। f(x = 0) ধরো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এর দুটো কনজিকিউটিভ রিয়েল রুটস হচ্ছে আলফা এবং বিটা। তাহলে এখন f'(x) মানে ওই যে f(x) যে পলিনোমিয়ালটা রয়েছে তার যদি আমরা ডেরিভেটিভ নিই f'(x), সেই সমীকরণটার ওই আলফা এবং বিটার মধ্যে কতগুলো রিয়েল রুটস পাবো? আলফা বিটাটা যদি রিয়েল রুটস হয় তার মানে ওটা এক্স অ্যাক্সিস কে কাট করবে আলফা এবং বিটা পয়েন্টে, এর অন্তত পক্ষে একটা রিয়েল রুটস পাওয়া যাবে। একটাই হবে স্যার। আচ্ছা, স্যার এটা কি এভাবে বোঝা যাবে যে এটা তো দুটো রিয়েল ভ্যালু আছে, মানে এটা টু ডিগ্রি ইকুয়েশন, ডেরিভেটিভ করলে এটা তো 1 ডিগ্রি হয়ে যাবে বলে একটা রূপ থাকছে। না, আমি বলেছি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, কত ডিগ্রি সেটা বলা নাই, এবার বলা হচ্ছে দুটো রিয়েল রুট মানে এক্স অক্ষকে আলফা এবং বিটা পয়েন্টে ফাংশনটা টাচ করবে। আচ্ছা, ছবিটা আমি যদি আঁকাতাম তাহলে দেখাচ্ছি যে ধরো স্যার আমার ব্যাক ক্যামেরা আসছে না। স্যার নিজের প্রোফাইলটাতে ক্লিক করলে তারপরে সেখান থেকে ব্যাক ক্যামেরা অপশনটা আসবে, ফ্লিপ ক্যামেরা আসবে। আচ্ছা আচ্ছা, তো এটা দেখে নেবে, এটা একটা থিওরেম যে যদি দুটো পরপর রিয়েল রুট থাকে f(x) এ, তাহলে f'(x) এর অন্তত পক্ষে একটা রিয়েল রুট থাকবে, অন্তত পক্ষে একটা থাকবে, তার বেশিও থাকতে পারে। আচ্ছা স্যার, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট কি আছে? স্যার ডেমো ঠিক আছে? ডেমো ঠিক আছে। স্যার টাইম। সুজাতা, সুজাতা আছো? সুজাতা, সুজাতা হ্যাঁ ঠিক স্যার। কোথায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাও। স্যার একটা কোশ্চেন, স্যার ডেমো কি টাইমটা একটু কমাবো না টাইমটা ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। সুজাতা শুরু করো।
শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো। হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে ক্লাসে তোমরা কতজন ছেলে কতজন মেয়ে এসেছো? আচ্ছা, ধরি আজকে তোমরা ছেলে এসেছো 60% আর মেয়ে এসেছো 40%। তো এই যে ছেলে আর মেয়ে পার্সেন্টটাকে আমরা একটা অনুপাতের মধ্যে ফেলতে পারি। তো আজকে আমরা তোমাদের কি শেখাবো? আজকে আমাদের টপিক হচ্ছে অনুপাত ও সমানুপাত। কিভাবে আমরা অনুপাতে ফেলতে পারি? দেখো, এই দুটোই পার্সেন্টেজে আছে। হ্যাঁ, অনুপাতে ফেলতে গেলে সবার আগে কি করতে লাগবে? যে দুটোকে আমরা অনুপাতের মধ্যে নিব তাদের এককটা, তো এখানে তো একক নেই, এখানে পার্সেন্টেজ আছে, তারা কিন্তু একই সেম এককে থাকবে। হ্যাঁ, তো এখানে অনুপাতটা আমরা কেমন করে করবো? ছেলে উত্তর মেয়ে, এটা 50% একটু 40% করবো। তো সেম যে আমাদের এককটা থাকবে সেটা আমরা কেটে নিব। তাহলে এখানে কি থাকবে? 60:40। এটাকে 60কে আমরা কি লিখতে পারি? 3:20। এখানে 2:20। তাহলে 20টা দেখো এখানে কমন, তো 20 যদি কেটে যায় আমাদের থাকবে 3:2। তাহলে ছেলে আর মেয়ের অনুপাত কত দাঁড়ালো? 3:2। তো এটার মধ্যে আমরা প্রথম যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, এবং পরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো উত্তর পদ। তো ধরো এটা সেম ভাবে যেটা a কে ইস্টু b কে হিসেবে ধরি। তো এখানে কেটা হচ্ছে দুক্ষেত্রে কমন, কেটা বাদ যাবে a ইস্টু b। তো এখানে এটা হচ্ছে পূর্বপদ, বিটা হচ্ছে উত্তর পদ। ঠিক আছে, তো আমরা অনুপাতকে তাহলে কিভাবে লিখতে পারি? অনুপাতকে আমরা পূর্বপদ আর উত্তর পদের হিসাবে আমরা লিখতে পারি দুই রকম করে। হয় a নট ইকুয়ালস টু b হবে, অথবা a ইকুয়াল টু b হবে। আচ্ছা, a যদি নট ইকুয়াল টু b হয় তাহলে সেটাকে আমরা বলবো বৈষম্য অনুপাত। আর a যদি ইকুয়াল টু b হয় সেটাকে আমরা বলবো সাম্যানুপাত। তো এই যে বৈষম্য মানে দুটো আলাদা, a নট ইকুয়াল টু b হলো, মানে দুটো উত্তরপদ আর পূর্বপদ দুটো আলাদা। তাহলে এরা কিরকম হতে পারে? এরা আবার দুরকম হতে পারে। এটা দিক থেকে বড় হতে পারে, এটা দিক থেকে বড় হতে পারে। এটা দিক থেকে বড় হবে মানে a/b গ্রেটার দেন 1, সেটাকে আমরা বলবো হচ্ছে গুরু অনুপাত। আরেকটা কি হতে পারে? a লেস দেন b, তার মানে কি দাঁড়াচ্ছে? a/b লেস দেন 1, এটাকে আমরা বলবো লঘু অনুপাত। ঠিক আছে, তোমরা বুঝেছ? এবার কয়েকটা অঙ্ক তোমাকে করতে দিই। ধরো দিলাম। আচ্ছা, এই অনুপাতের মধ্যে আরেকটা করার আগে একটা জিনিস দেখায় যে অনুপাতের মধ্যে ব্যস্তানুপাত বলে একটা জিনিস আছে। ব্যস্তানুপাত কাকে বলে? ধরো 7/5 একটা অনুপাত আছে, ব্যস্ত অনুপাত হয়ে যাবে 5/7, বা অনুপাত হিসাবে যদি লিখো তো 7:5 এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 5:7। ঠিক আছে, তোমাদের আমি কিছু অঙ্ক করতে দিই। দেখো, অনুপাত আর এখানে ব্যস্ত অনুপাত তোমরা বার করবে। আর হচ্ছে
এটা সাম্যানুপাত না সাম্যানুপাতে আছে না বৈষম্য অনুপাতে আছে, সেটা তোমরা বলবে। আর এটা লঘু আর গুরু অনুপাতটা তোমরা বাড়বে। তো আমি একটা দিলাম, ধরো 9:5, ঠিক আছে। এবার বলো তো এটা ব্যস্ত অনুপাতটা কি হবে? হ্যাঁ, এটা ব্যস্ত অনুপাত হবে 5:9। আচ্ছা, এই যে প্রথম অনুপাতটা দিলাম, এটা বলো তো এটা কি বৈষম্য অনুপাত না সাম্যানুপাত? হ্যাঁ, এটা কিন্তু যেহেতু 9 আর 5 দুটো আলাদা, তাহলে এটা কিন্তু বৈষম্য অনুপাত, ঠিক আছে। এটা হচ্ছে বৈষম্য অনুপাত। আচ্ছা, বলো তো এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? দেখো 9টা কিন্তু বড় আর 5টা ছোট, তাহলে এটা কি হয়ে যাবে? যেহেতু প্রথম পদটা বড়, মানে পূর্ব পদ বড় এবং উত্তর পদ ছোট, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের গুরু অনুপাত। হ্যাঁ, তাহলে আরেকটা করতে দিই, ধরো 8:8। বলো তো এটা বৈষম্য অনুপাত না সাম্যানুপাত? যেহেতু দুটোই সেম আছে, তাহলে এটা কিন্তু সাম্যানুপাত। তাহলে ব্যস্তানুপাতে কিন্তু একদম সেমই হবে, এটা একই থাকবে, এটা কোনো মানে হয় না। আর এটা গুরু বা লঘু অনুপাতের মধ্যে পড়ছে না, যেহেতু এটা সাম্যানুপাত। আগে আমি বলছি যে সাম্যানুপাতে বৈষম্য অনুপাত হলে আমাদের লঘু বা গুরু হবে, যেহেতু সাম্যানুপাত তো লঘু গুরু হবে না। ঠিক আছে, তোমাদের এর পরের দিন আমি যৌগিক অনুপাত এবং মধ্যপদ এবং চতুর্থ সমানুপাতি, মধ্য সমানুপাতি, এইসবগুলো এর পরের ক্লাসে শেখাবো। ঠিক আছে। দীর্ঘদিন তোমার পরে ডেমো হচ্ছে, তো আমার মনে হয় আগেকার যে এনার্জিটা ছিল, এনার্জিটা একটু কমে গিয়েছে। তোমার ডেমো এর আগে বরাবর ভালো ডেমো হতো, সেই প্রাণটা কোথাও একটু কমেছে, আর কিছুই না। ঠিক হয়ে যাবে আশা করি। তোমার ডেমোগুলো এক্সিলেন্ট ডেমো হতো, আমার মনে আছে, সেই জন্যই বলছি আর কি। অনেকদিন গ্যাপ হওয়ার দরুন একটু হয়তো কম বেশি হয়েছে। ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, যে কোনো রেশিও ক্রিয়েট করার এসেন্সিয়াল কন্ডিশন কি কি? ওদের এক একটা সেম হতে লাগবে এবং সেম কাইন্ড অ্যান্ড সেম ইউনিট। হ্যাঁ, সেম কাইন্ড অ্যান্ড সেম ইউনিট হতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেম কাইন্ড অ্যান্ড সেম ইউনিট। আচ্ছা, রেশিও আর ফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্স কি? বা গ্লোবাল সেন্সে রেশিও আর ফ্র্যাকশনের মধ্যে কোনো মিল আছে না ডিফারেন্সটা বেশি? আচ্ছা, যে কোনো ফ্র্যাকশনই কি রেশিও? যে কোনো ফ্র্যাকশনই কি রেশিও? Fraction always represents a part of a whole, where ratio represents two quantities, বা ratio compares two quantities. ধরো আমরা 7/3 যদি লিখি, তার মানে 7 parts out of 3, তাই না? মানে আর 2:3 মানে আমরা অ্যাকচুয়ালি কি লিখি, যে কোয়ান্টিটিজ ইন দ্য রেশিও অফ 2:3। সাধারণভাবে দেখতে গেলে রেশিও আর ফ্র্যাকশন একই জিনিস মনে হতে পারে, কিন্তু রেশিও ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, আমরা যে কোনো কিছু দেখা যাচ্ছে, কোনো কিছু 4টে টুকরো আমি কোথাও থেকে তুলে নিলাম 10টার মধ্যে থেকে, তাহলে 4/10 আমরা লিখতে পারি। কিন্তু রেশিওতে যখন আমরা লিখবো, আমরা যদি সিম্পলেস্ট ফর্মে লিখি, সেটা হয়ে যাবে 2:5, দ্যাট ইজ কোয়ান্টিটিজ ইন দ্য রেশিও 2:5, এরকম ব্যাপার। আচ্ছা, রেশিওর তুমি তো ওগুলো বললে, রেশিওর টার্ম বা কিভাবে হয়। আচ্ছা, একটা রেশিওকে আমরা প্রপোর্শন কখন বলি? মানে সমানুপাত কখন বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো রেশিওকে আমরা প্রপোর্শন কখন বলি?
যদি মানে দুটো একই অনুপাতে বাড়ে, মানে একটা বাড়লে আরেকটাও বাড়ে। মানে যদি একটা 4:5 হয় আর একটা 8:10 হয়, তাহলে তাদেরকে আমরা প্রপোর্শন বলতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাওয়ারের সাথে কাইনেটিক এনার্জির কি রিলেশন আছে? পাওয়ারের সাথে পাওয়ারের সাথে কাইনেটিক এনার্জির কি রিলেশন আছে? আমি বলেই ফেলেছিলাম প্রথমে। মানে নিতে পারতো ইনস্টিট করা। পাওয়ারের সাথে কাইনেটিক এনার্জি। পাওয়ারটা বাড়লে কাইনেটিক এনার্জিটা বাড়বে। রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পাওয়ার। মানে চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ ওটাই আর কি, মানে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পাওয়ার। ঠিক আছে টমাস, আজকে অনেকের আছে তো, একটু অল্প অল্প করে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ধরো A:B সমান হচ্ছে 3:5, তাহলে A সমান 3 আর B সমান 5 লেখা যায়? না এক্স মানে এটা কোনো কিছু একটা রেশিও, তো তার সাথে মাল্টিপ্লাই হয়ে আছে। তো এক্স ইকুয়াল টু 3x, বি ইকুয়াল টু 5x। এখন সেটা যদি এক্স এর মানটা 1 হয় তাহলে হবে। না, এটা অ্যাকচুয়ালি লিখতে হবে A = 3x, B = 5x, যেখানে x একটি হচ্ছে, x টা কি ধরবে? একটা ধ্রুবক, সেটার মানটা বার করতে লাগবে। আচ্ছা, অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের মধ্যে ডিফারেন্সটা কি? মনে নেই যেটা রেশিওটা ঠিক মনে নেই। 1/2/8 ছিল, মানে মনে নেই রেশিওটা। এম গ্রেটার দেন জি হয় এতটুকু মনে আছে, অ্যারিথমেটিক মিন > জিওমেট্রিক মিন হয়। তো এর দুটো নম্বরে অ্যারিথমেটিক মিন কত হয়? দুটো নাম্বার ধরো A আর B, অ্যারিথমেটিক মিন কত হবে? ওই দুটো প্লাস করে 2 দিয়ে ডিভাইড, A + B/2। আর জিওমেট্রিক মিন কি হবে? √AB। ইকুয়েশন আর আইডেন্টিটির মধ্যে ডিফারেন্সটা কি? আইডেন্টিটি আইডেন্টিটি তো ধ্রুবক একটা, মানে যেটা হচ্ছে মানে কনস্ট্যান্ট থাকবে। আর ইকুয়েশন তো মানে চেঞ্জ হতে পারে। ইকুয়েশন মানে কি? ইকুয়েশন মানে হচ্ছে স্পেসিফিক কিছু সলিউশন থাকবে, আর আইডেন্টিটি মানে যা সমস্ত ভ্যালুর জন্য সেটা ট্রু হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি। কখনোই ওটা চেঞ্জ হবে না। যেমন হচ্ছে কিন্তু মানে কিছু কিছু আইডেন্টিটি দেওয়া থাকে, যেমন আইডেন্টিটি যেমন হচ্ছে sin² θ + cos² θ = 1 একটা আইডেন্টিটি। আচ্ছা, একটা ধরো কোয়াড্রেটিক ইকুয়েশন, এর রুটস গুলোর নেচার গুলো কিভাবে তুমি এক্সপ্লেন করতে পারবে? মানে দুবার জায়গায় দুটো রুট হবে। হ্যাঁ, নিরূপকটা যখন > 0 হবে তখন আমরা কি পাবো? দুটো বাস্তব এবং অসমান রুট পাবো। একই রকম ভাবে নিরূপক দিয়ে বাকি দুটো বলতে পারি, তাই তো? জিওমেট্রিক মিনিং অফ ডেরিভেটিভ কি হবে?
ডেরিভেটিভের জিওমেট্রিক মিন। হ্যালো স্যার। হ্যাঁ, স্ক্রিন কেটে গেল। ঠিক আছে, নেক্সট কে আছে? তার থেকে নেক্সট আছে পূজা। পূজার পরে সুবর্ণা রেডি থাকবে। শুরু করছি তাহলে। হ্যাঁ, সুবর্ণা আছো? হ্যাঁ, শুরু করো। গুড মর্নিং। হ্যাঁ স্যার আছে। ঠিক আছে। আজকে আমি তোমাদের যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা মূলত আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ দেখতে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে লাভ ক্ষতি। আমরা প্রত্যেকে কম বেশি লাভ ক্ষতি জানি যে জিনিসটা কি। এই লাভ ক্ষতি জানার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা তৈরি করতে হবে, যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এবং সেটা আমাদের জানতে হবে। ক্রয় মূল্য কি? যে মূল্যটা দিয়ে আমরা কোনো বস্তুকে কিনি বা ক্রয়। যেমন ধরো তোমার হাতে যে পেনটা রয়েছে সেটা তুমি 3 টাকা দিয়ে কিনেছো, তাহলে সেক্ষেত্রে 3 টাকাটা হবে তোমার কাছে ওই পেনটি ক্রয়। অনুরূপভাবে বিক্রয় মূল্য কি? ধরো ওই পেনটাই তুমি তোমার পাশের জনকে 4 টাকায় বিক্রি করছো, তাহলে সেক্ষেত্রে ওই 4 টাকাটা হবে তোমার কাছে ওই পেনটি বিক্রয়। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয়। এবার ধার্য মূল্য কি? ধার্য মূল্য জানার জন্য আমাদের আরেকটু বেশি জানতে হবে। সেটা হচ্ছে আমরা ধরো কোনো জিনিস যখন কিনি, দেখবে কোনো দোকানে কিনি, আমাদের একটা যে জিনিসটা কিনছি সেই জিনিসটার গায়ে একটা ট্যাগ থাকে, সেই ট্যাগটার উপরে লেখা থাকে দেখবে এমআরপি। ওই এমআরপিটাই হচ্ছে ধার্য মূল্য, অর্থাৎ যে মূল্যে ওই বস্তুটাকে বিক্রি করা হয়। কিন্তু সেটা বিক্রয় মূল্য নয়, কারণ ধার্য মূল্যের উপর আমরা অনেক সময় ছাড় দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য। এবার আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটাতে আসি, লাভ এবং ক্ষতি। লাভ বলতে আমরা কি বুঝি? লাভ বলতে আমরা বুঝি যদি কোনো বস্তুর বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, অর্থাৎ বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয়, তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে আমাদের লাভ। এবার এই যে লাভটা হচ্ছে, সেই লাভের একটা পরিমাণ থাকে। সে লাভের পরিমাণ বলতে কি বুঝি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যেমন একটা ধরো উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, এই আগের পেনের উদাহরণটাই দিই, যে তোমরা এই যে 3 টাকা দিয়ে পেনটা কিনেছো, কিনে 4 টাকায় বিক্রি করছো, ফলে যে টাকায় কিনেছো সেই টাকা অপেক্ষা যে টাকায় বিক্রি করছো সেটা বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? লাভ হবে। এবং সে লাভের পরিমাণটা কত হবে? 4 - 3 = 1। এবার আসি লাভের হার। লাভের হার বিষয়টা কি? লাভের হার বিষয়টা হলো লাভের যে পরিমাণটা হলো, মানে আমরা যেটা পেলাম লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এটা হচ্ছে লাভের হার। তাহলে আমরা এই অঙ্ক এই উদাহরণের মাধ্যমে এটা দেখি কত হয়। লাভের পরিমাণ কত ছিল? 1, ক্রয় মূল্য কত ছিল? 3 ইন্টু 100% মানে হচ্ছে 33.33%। ঠিক আছে, এবার লাভ হয়ে গেল। এবার আমাদের ক্ষতিটা কি বিষয় সেটা জানতে হবে। ক্ষতিটা কি? ক্ষতি হচ্ছে যে ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কম। মানে ধরো একটা উদাহরণ দিই, তোমার কাছে একটা বোতল আছে, বোতলটার দাম 5 টাকা দিয়ে তুমি কিনেছো, এবং সেটাকে যদি তুমি বিক্রি করো 4 টাকায়, সেক্ষেত্রে কি হবে? তোমার ক্ষতি হবে, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম। তাহলে ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে আমরা একটা ক্ষতির পরিমাণ পাবো, যে ক্ষতির পরিমাণটা কিভাবে নির্ণয় করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয়। তবে এই উদাহরণের ক্ষেত্রে সেটা দেখি প্রয়োগ করে কত হচ্ছে। ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা মাইনাস বিক্রয় মূল্য কত ছিল? 4 টাকা। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? 1 টাকা। অনুরূপ ভাবে নিশ্চয়ই যখন ক্ষতির পরিমাণ আছে, ক্ষতির হারও আছে।
ক্ষতির হার সেটা আমরা কিভাবে বার করি? ক্ষতির যে পরিমাণটা বেরিয়েছে সেটা বাই ক্রয় ইন্টু 100%, সেটা কত হবে? 1/5, কারণ এখানে 5 ছিল ক্রয় মূল্য এই উদাহরণটার ক্ষেত্রে, ইন্টু 100 মানে 20%। এবার তোমাদের এই যে লাভের পরিমাণ, লাভের ক্ষতির পরিমাণ বা ক্ষতির হার, ক্ষতির লাভের হার, এগুলো নির্ণয় করার ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল হয়। আমরা ভাবি যে আমরা যখন কোনো বস্তুটা বিক্রয় করছি, অর্থাৎ আমাদের এই লাভ বা ক্ষতি সেটা হয়তো বিক্রয় মূল্যের উপর নির্ভর করে, কিন্তু একদমই না। লাভ বা যে ক্ষতির পরিমাণ থাকে সেটার নির্ভর করে শুধুমাত্র ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কতটা সেটার উপরে নির্ভর করে বিক্রয় মূল্য সাপেক্ষে আমরা লাভ বা ক্ষতি বার করি। তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে তোমাদের আমি ধার্য মূল্য সাপেক্ষে কিছু অঙ্ক করে দেখাবো। স্যার এই পর্যন্ত। আচ্ছা, ডিসকাউন্ট আর লস কি কখনো সমান হয়? বা Discount আর loss। ডিসকাউন্ট আর লস দুটো কি একই জিনিস? বা ডিসকাউন্ট কি ইকুয়ালস টু লস করা যায়? এক মিনিট স্যার, দাঁড়ান একটুখানি। ডিসকাউন্ট মানে হচ্ছে কত করে? না স্যার, ওটা তো ডিসকাউন্ট তো আমি একটা পার্সেন্টেজের উপর দিই, আর লস স্যার লস পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের কথা বলছেন না এমনি? ডিসকাউন্ট এবং লস। হ্যাঁ হতে পারে স্যার, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের যে বিয়োগ ফল। এক মিনিট স্যার দাঁড়ান, এটা প্রাইস তো না ডিসকাউন্ট স্যার, মানে ওইভাবে বলা সবসময় ওইভাবে বলা যায় না যে হবে। ডিসকাউন্ট মানে হচ্ছে রিডাকশন ফ্রম দ্য মার্কেট প্রাইস। ওই জন্য তো স্যার একটা ক্রয় মূল্যের উপর নির্ভর করবে আর একটা ধার্য মূল্যের উপর নির্ভর করবে, সুতরাং আলাদা আলাদা হলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো না সবসময়। আলাদা আলাদা আমি সেক্ষেত্রে বলতে পারবো না। ঠিক আছে, এমনি এখান থেকে তোমাকে কি বলতো ছোটখাটো কিছু প্রবলেম জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, প্রবলেম জিজ্ঞেস, ছোটখাটো কিছু প্রবলেম দিতে পারে ওখানে, যে ধরে নাও কোনো জিনিসকে 30% প্রফিটে বিক্রি করা হয়েছে, যদি কস্ট প্রাইস সিপি যদি 1000 হয় তাহলে এসপি কত হবে, এরকম দিতে পারে। এগুলো ছোটখাটো প্রবলেম পারবে অবশ্যই, যে কনফিডেন্সে তুমি ডেমো দিয়েছো তোমার ক্ষেত্রে ওগুলো সেরকম কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, আচ্ছা, আমরা নিউমেরিক্যাল করতে গিয়ে রিলেটিভ এরর এবং অ্যাবসলিউট এরর নাম শুনেছি। হ্যাঁ স্যার, রিলেটিভ এরর এবং অ্যাবসলিউট এরর কখন ইকুয়াল হয়? যখন মানে ধরুন স্যার ডেল্টা এক্স বাই এক্স, যখন ডেল্টা এক্স এবং এক্স সমান হবে, মানে কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না, যখন আমরা 1 ইউনিট মেজারমেন্ট করি তখন হ্যাঁ মানে নির্দিষ্ট পরিমাণে বাড়বে যখন, হ্যাঁ মানে ধরুন একটা কনস্ট্যান্ট টার্মের সেটা আমরা বাড়তে 1 থাকছে মানে। ইউনিটকে যখন মেজারমেন্ট করি তখন রিলেটিভ হ্যাঁ। এরর আর অ্যাবসলিউট এরর সেম হয়। আচ্ছা, একটা ইন্টিগ্রেশন লেখো খাতায়। হ্যাঁ ইন্টিগ্রেশন -1 to 1 হ্যাঁ 4a x to the power 5 dx। x to the power 5 dx। ইন্টিগ্রেশন -1 to 1 4a x to the power 5 dx, যেখানে a নন জিরো কোয়ান্টিটি। স্যার এটার কথা বলছেন? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু স্যার 0 হবে, কারণ ফাংশনটা একটা অড ফাংশন, মানে যদি a নট ইকুয়ালস টু মানে গ্রেটার দ্যান 0 হয়, a গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা অড ফাংশন। অড ফাংশনের স্যার মানে -1 to 1 ইন্টিগ্রেশন করলে সেটা 0। আচ্ছা, এই যদি লেস দ্যান 0 হয় তাহলে হবে না হবে না? এ যদি লেস দ্যান 0 হয় তাহলে সেক্ষেত্রে তো স্যার ওটা ইভেন ফাংশন হয়ে যাবে, তাহলে আর হবে না। তাহলে স্যার 2 ইনটু হয়ে যাবে, 2 ইনটু 0 to 1 ওই 4a x to the power 5 dx, মানে ওটা যদি লেস দ্যান 0 হয় ইভেন ফাংশন কিভাবে হচ্ছে? স্যার মাইনাস x এর জায়গায় যদি মাইনাস x বসাই তাহলে তো সেক্ষেত্রে স্যার মাইনাস x to the power। মাইনাসটা তো কমন থাকছে সেক্ষেত্রে, না? না না স্যার ওটা বলছি না আমি বলছি আপনি বললেন যে এটা যদি লেস দ্যান 0 হয়, এটা যদি লেস দ্যান 0 হয় তার মানে এটা একটা নেগেটিভ টার্ম, আর x to the power 5 এর মানে যদি f of x ফাংশনটাকে আমি নিই 4a x to the power 5, সেক্ষেত্রে তো স্যার আমার পজিটিভ টার্ম হয়, মানে ইভেন ফাংশন হয়ে যাবে। ইভেন ফাংশন f of মাইনাস একটু ভেবে বলো, ইভেন ফাংশন অড ফাংশন কার উপরে ডিপেন্ড করে? x এর উপরে। x এর উপরে? হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ স্যার, মানে এই ক্ষেত্রে তো স্যার না হবে না, না না স্যার আপনি ঠিকই বলেছেন, হবে না, কারণ এটা তো আমার কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, এটা তো কনস্ট্যান্ট আছে না, এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। টমাস, আচ্ছা তুমি যে টিচিংটা দিলে কোন মেথডে টিচিং মেথডটার নাম কি? ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ কেন?
তাহলে স্যার আমি এক্সাম্পল দিয়ে সেটাকে থিওরিতে গেছি ওই জন্য মানে থিওরি এখানে কি কি থিওরেম, তুমি যে থিওরেম গুলো এস্টাবলিশ করলে, কি কি থিওরেম এস্টাবলিশ করেছো? আমি স্যার লাভটা কি সেটা আমি প্রথমে ক্রয়মূল্য বিক্রয়মূল্য বলে লাভটা কি লাভের হার এবং ক্ষতি কি ক্ষতির হার, এবং সেক্ষেত্রে আমি না স্যার আমি তো দুটো প্যারালালি দিয়েছি মানে এক্সাম্পলের সাথে। হ্যাঁ তাহলে আমার ভুল হয়েছে উত্তরটা, মানে ওটা হবে না, ডিডাকটিভ মেথড হবে না, ইন্ডাকটিভ মেথডই হবে, কারণ আমি প্রথমে আগে ফর্মুলা লিখেছি তারপর অঙ্ক করেছি। ফর্মুলা থেকে উদাহরণে গেলে সেটা কি বলে? ফর্মুলা থেকে উদাহরণ গেলে ইন্ডাকটিভ মেথড সেটা ইন্ডাকটিভ বলে? স্যার বলে না আসলে স্যার আমি ফর্মুলা থেকে উদাহরণ হচ্ছে ডিডাকটিভ, আর যখন উদাহরণ থেকে সূত্রতে হয় সেটা হচ্ছে ইন্ডাকটিভ। সরি স্যার ভুলে গেছি। আচ্ছা, এই যে ইয়েটা ডেমোটা দিলে, এখান থেকে তুমি যদি প্রজেক্ট স্টুডেন্টের দিতে চাও তাহলে কি প্রজেক্ট দিতে পারো? স্যার বাড়িতে প্রতিদিন আমাদের নিত্য কিছু জিনিস কেনা হয়, সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারি যে বাবা মানে ধরুন কোন একটা জিনিস কিনে এনেছি, ধরুন মানে আমাদের যে গ্রসারি জিনিস, সেখানে আমরা দেখতে পারবো যে কত টাকায় সেটা কেনা হয়েছিল এবং সেটা কত টাকায় আমরা কিনেছি, মানে প্রোডাকশন কত টাকায় হয়েছিল এবং আমরা কত টাকায় কিনেছি, সেভাবে আমরা একটা চার্ট বানাতে পারি তাহলে যে সেক্ষেত্রে আমাদের লাভ হলো না ক্ষতি হলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্টুডেন্টদের কি প্রজেক্ট দেবে? ধরো 10 মার্কের একটা প্রজেক্ট দিতে বলা হলো এই চ্যাপ্টার থেকে, তুমি তাদেরকে কিভাবে প্রজেক্ট দেবে? স্যার আমি প্রজেক্টটা দেবো যে অন্তত 5টা বস্তু যেটা আমাদের কেনা হয়েছে যে কোনো দিনে, সেই বস্তুগুলোর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর হচ্ছে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এভাবে একটা চার্ট বানাতে। আচ্ছা, আমরা যে 5টা জিনিস ধরো কোনো একটা স্টুডেন্ট কিনলো, তার লাভ হবে না লস হবে, ও কি করে বুঝবে? ও হ্যাঁ তো এটা আমি পারবো। তুমি এখান থেকে করতে পারো যে হয়তো দুটো মার্কেটের সাথে কম্পেয়ার করলো, যে ও একটা হয়তো কোনো জিনিস কিনলো, ধরো বেগুন কিনলো, সে একটা বাজার থেকে কিনলো, আর একটা বাজারে হয়তো ক টাকার লসে সেটা কিনেছে বা ক টাকার লাভে কিনেছে, এভাবে করা যেতে পারে। কনসেপ্টটা ঠিকই ছিল, সেটাকে এস্টাবলিশ করা যেত। আচ্ছা ঠিক আছে। কোন একটা সিকোয়েন্সের কনভার্জেন্স বলতে কি বোঝায়? সিকোয়েন্সের কনভার্জেন্স বলতে বোঝায় যে সিকোয়েন্সের কনভার্জেন্স বলতে বোঝায় যে as n tends to infinity মানে n tends to infinity extends tends to একটা ফাইনাইট নাম্বার, মানে extend সিকোয়েন্সটা tends to a finite number। তো এক্সেন যদি একটা সিকোয়েন্স নাও, তো সেটা একটা নাম্বার এলে কনভার্জ করবে, আর তাহলে সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করবো? ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট বলতে স্যার ওই ক্ষেত্রে মানে জিওমেট্রিক্যালি যেটা মানে যে ওই পয়েন্টের চারিপাশে সিকোয়েন্সের নাম্বারটা ডেন্স আকারে থাকবে, এটা জানতে চাইছি। তো মডুলাস এবং কি হবে? মডুলাস এক্সেন ও আচ্ছা ওটা হ্যাঁ বলছি স্যার, হচ্ছে xn minus l লেস মানে for any epsilon greater than 0 there exists a delta such that xn minus l less than epsilon, whereas n minus n greater than। আচ্ছা, কোন একটা গ্রুপের সাবগ্রুপ বলতে কি বোঝায়? গ্রুপের সাবগ্রুপ বলতে বোঝায় যে হচ্ছে প্রথমত ওই সেটটা যে ধরুন জি একটা গ্রুপ আর সেখানে বাইনারি কম্পোজিশন স্টার আর এইচ হচ্ছে তার সাবগ্রুপ, যদি এইচটা জি এর সাবসেট হয় আর এইচটা স্টারের আন্ডারে গ্রুপ প্রপার্টি স্যাটিসফাই করে, মানে ওই সেম বাইনারি অপারেশনের আন্ডারে গ্রুপ প্রপার্টি গ্রুপটা অর্থাৎ নন ইনকাম যদি ওই বাইনারি কম্পোজিশনের আন্ডার কমপ্লিট, তাহলে সেটাকে আমরা এটাই বলছিলাম, মানে এটাই বলতে চাইলাম। তো ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি ছিল গ্রুপ থিওরিতে? ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছি কোন সাবগ্রুপের অর্ডারকে ডিফাইন করে। কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কি বোঝায়? ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে বোঝায় যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে র্যাঙ্ক যদি n হয় তাহলে বলা যাবে যে সেই ম্যাট্রিক্সটা n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো অথবা কলাম আছে। আচ্ছা, ধরো দুটো ভেক্টর a আর b, তাদের স্কেলার প্রোডাক্টটা 0, মানে a ডট b হচ্ছে 0, এখান থেকে আমরা কি বলতে পারি? প্রথমত স্যার এটা বলতে পারি যে হচ্ছে তাদের মাঝে যে কস অ্যাঙ্গেলটা তাদের না জিরো তো হ্যাঁ মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি এটা যে ক্ষেত্রফলটা তৈরি করছে সেই ক্ষেত্রফলটার মান হচ্ছে 0 মানে 0, মানে এই দুটো ভেক্টর নিয়ে যে ক্ষেত্রফলটা তৈরি করছে।
ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি হবে? ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, ক্লাসিক্যাল ডেফিনেশন প্রবাবিলিটি হচ্ছে যদি একটা স্যাম্পল স্পেস যার সাইজ n এবং কোনো একটা বস্তু মানে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি যদি m হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি পি অফ ওই যে ইভেন্টটা নিয়েছি, অর্থাৎ পি অফ এ সমান সমান এম, মানে আমি প্রথম থেকে আরেকবার বলি, কোনো একটা স্যাম্পল স্পেসে না কোনো একটা ইভেন্টে ইভেন্ট না স্যার, হ্যাঁ কোনো একটা স্যাম্পল স্পেসের যদি লেন্থ n হয় এবং কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি যদি m হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি পি অফ ওই যে ইভেন্ট আমরা নিয়েছি। তুমি তো প্রবাবিলিটি ডেফিনেশন দিচ্ছ, তাহলে আগে প্রবাবিলিটি কিভাবে ধরবে? ক্লাসিক্যাল ডেফিনেশন যে সিম্পল হচ্ছে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি বলতে বোঝায় ওর ফেভারে কতগুলো পয়েন্ট আছে বা টোটাল পয়েন্ট স্যাম্পল স্পেস, এই তো সিম্পল জিনিস। আর তো এই দেওয়ার কিছুটি করার তো কিছু নাই এটাতে। ঠিক আছে, নেক্সট কি আছে স্যার? আমার কেমন হচ্ছে? ডেমনস্ট্রেশন ঠিক আছে, আর কনসেপ্ট গুলো মনে হচ্ছে অনেকটাই গুলিয়ে যাচ্ছে, মানে তুমি একটা সাথে একটা ইয়ে করে দিচ্ছ, ঠিক, একটা সাবজেক্টের উপরে আরো ফোকাস করতে হবে। আচ্ছা নেক্সট সুপর্ণা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। গুড মর্নিং স্টুডেন্টস। নবম শ্রেণীতে তোমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জেনেছো। আচ্ছা তাহলে বলো তো, মূলদ সংখ্যা কাকে বলা হয়? একদম ঠিক, যাকে কিনা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। উদাহরণ দাও দেখি। হ্যাঁ, 2, 3, -½ ইত্যাদি। একই রকম ভাবে তোমরা বলো দেখি, অমূলদ সংখ্যা কাকে বলা হয়? হ্যাঁ, যাকে কিনা এভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরই বলা হয় অমূলদ সংখ্যা। উদাহরণ কি হবে? √3, √5, √4, পাই ইত্যাদি। এদের মধ্যে দেখো √3, √5 এবং √4 এগুলিকে বলা হয় করণী। এই যে এইগুলোকে বলা হয় কি না, করণী। তাহলে দেখো, কোনো ধনাত্মক মূলদ সংখ্যার কোনো মূলকে যদি মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব না হয়, তখন তাকেই আমরা বলছি করণী। এবার দেখো, এই যে বললাম কোনো মূল, এই মূলটি যখন বর্গমূল হবে তখন তাকে আমরা বলবো দ্বিঘাত করণী। তাহলে আমাদের আজকের পাঠ কি? দ্বিঘাত করণী। এখানে আমরা শুধুমাত্র দ্বিঘাত করণী সম্পর্কেই জানবো, আর এখানে যদি আমরা করণী বলি তাহলে আমরা বুঝবো দ্বিঘাত করণীকে। তাহলে ওপরে এই যে তিনটে উদাহরণ দিয়েছিলাম করণী, √3, √5, √4, এগুলির মধ্যে তাহলে দ্বিঘাত করণী কোনগুলো? দ্বিঘাত করণী হচ্ছে √3 এবং √5। আচ্ছা এবার বলো তো, 5-এর বর্গ কত হবে? 25। ভেরি গুড। তাহলে -5-এর বর্গ সেটা কত হবে? সেটাও 25। অর্থাৎ তাহলে দেখো, 25-এর বর্গমূল, 25-এর বর্গমূল তাহলে আমরা কি পেলাম? +-5। এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? +√25। অর্থাৎ কোনো অঋণাত্মক বাস্তব সংখ্যা a এর বর্গমূল +-√a। এবার দেখো, যদি a এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তখন +-√a এই আকারের করণীকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। তাহলে উদাহরণ বলো দেখি তোমরা। হ্যাঁ, √3,
মাইনাস √5 ইত্যাদি। আবার দেখো a প্লাস মাইনাস √b, এই আকারের করণীকে আমরা কি বলবো? মিশ্র দ্বিঘাত করণী। যেখানে a হচ্ছে মূলদ সংখ্যা আর √b এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। একই রকম ভাবে তাহলে এর উদাহরণ বলো দেখি। 2 প্লাস √3, একদম ঠিক বলেছো। আরেকটা বলো 3 মাইনাস √5, ঠিক। আচ্ছা, এবার দেখো আমি কটা সংখ্যা লিখছি। √8, √32 আর কি √12। তাহলে দেখো √8 কে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। 4 × 2 সমান 2√2। √32 একে দেখো লিখছি কিভাবে, 16 × 2 ইকুয়াল টু কি 4√2, ঠিক। আচ্ছা, √12 কে দেখো তো, √4 × 3 সমান কি 2√3। তাহলে দেখো এই যে প্রথমে √8 এবং √32 এগুলি হচ্ছে একই করণী √2 এর মূলদ গুণিতক। মূলদ গুণিতক কি? এটা হচ্ছে √2 × 2 আর এটা হচ্ছে √2 × 4। তাহলে এই দুটোকে, এই যে √8 এবং √32 এদেরকে আমরা বলবো সদৃশ্য করণী। অপরদিকে দেখো আমরা যদি নেই √32 এবং √12, এই দুটো কিন্তু একই করণের মূলত গুণিতক নয়। কারণ কি দেখো, এখানে আছে √2 × 4, এখানে আছে √3 × 2, তাই এটা একই করণের মূলত গুণিতক নয়। তাই এই দুটোকে বলা হচ্ছে কি অসদৃশ্য করণী। একই রকম ভাবে দেখো এখানে যে তিনটে উদাহরণ লিখেছিলাম, এখানে বললাম √32 এবং √12 হচ্ছে অসদৃশ্যকরণ, তেমনি একই রকম ভাবে আমরা বলতে পারি তো √8 এবং √12 এরাও অসদৃশ্য করণী। একদম ঠিক, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, পরের দিন আমরা পরেরটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মোটামুটি খারাপ হয়নি। আচ্ছা, আমি একটা নাম্বার বলছি, দেখো। 0.21 211 21111 চলতেই থাকবে। হ্যাঁ, এটা রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? এটা ইরেশনাল নাম্বার। কেন? স্যার, রেশনাল নাম্বার হলে হয় রিপিটেটিভ হবে অথবা শেষ হয়ে যাবে দশমিকের পরে, কিন্তু এটা স্যার রিপিটেটিভ হচ্ছে না, হুম, তাই জন্য এটা ইরেশনাল। ইরেশনাল নাম্বার। হ্যাঁ, আচ্ছা, ডেন্সিটি প্রপার্টি অফ রেশনাল নাম্বার কি ছিল? দুটো রেশনাল নাম্বারের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার পাওয়া যায়। আর ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার? দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার পাওয়া যাবে। বিষয়টা ওরকম, মানে সেই ঘুরে দেখতে গেলে বিষয়টা একই, কিন্তু কি দুটো রেশনাল রিয়াল নাম্বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল থাকে, মানে এক্সপ্লেনেশনটা এইভাবেই থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডিভাইডেড ডিফারেন্স পড়েছিলে নিশ্চয়ই। হ্যাঁ, ডিভাইডেড ডিফারেন্স লিনিয়ার ফাংশন না কোয়াড্রিক ফাংশন? লিনিয়ার ফাংশন। কনস্ট্যান্টের ডিভাইডেড ডিফারেন্স কত হয়? 0। 0। আচ্ছা, আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন আর জেনারেল সলিউশন চোখে দেখে আইডেন্টিফাই কিভাবে করি? মানে আমি এটা বলছি না সলিউশন কিভাবে বের করি, আমি বলছি একটা সলিউশন তোমাকে দেওয়া আছে, সেই সলিউশনটা সিঙ্গুলার সলিউশন না জেনারেল সলিউশন, আমরা কিভাবে আইডেন্টিফাই করি?
জেনারেল সলিউশনের মধ্যে একটা কনস্ট্যান্ট থাকবে, হুম যেটার সলিউশনের মধ্যে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, হুম মানে যেটার মান বসিয়ে অনেকগুলো সলিউশন পেতে পারি। আর সিঙ্গুলার সলিউশনের মধ্যে সেরকম কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না। উভয় ক্ষেত্রেই সলিউশনকে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, স্যাটিসফাই করবে, হ্যাঁ। এটা কিন্তু অবশ্যই একটা পার্ট। আচ্ছা, ইন্টিগ্রেশন 0 to পাই cos x dx মডিউলাস cos x dx এর ভ্যালু কত হয়? স্যার এটা হবে 2 into 0 to পাই বাই 2 cos x dx। এর ভ্যালুটা কত হচ্ছে? মাইনাস সাইন -2। -2 না +2? মডিউলাস ছিল, প্লাসই হবে ওটা। একটা 0 to পাই বাই 2 cos x dx আর একটা পাই বাই 2 to পাই মাইনাস cos x dx, যদি তুমি ভেঙে করতে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে 2 আসবে। টমাস, আচ্ছা, দুটো ইরেশনাল নাম্বারের যে সাম সেটা কি অলওয়েজ ইরেশনালই হবে? রেশনালও হতে পারে, যেমন এক্সাম্পল? যেমন √5 আর হচ্ছে -√5, এই দুটো যদি সাম করি তাহলে এটা 0 হবে। আচ্ছা, অ্যাকশনস আর হচ্ছে থিওরেম এর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাক্সিওম স্যার ওটা ন্যাচারালি ভাবে আছে, আর থিওরেম হচ্ছে অ্যাক্সিওমকে কাজে লাগিয়ে একটা কোনো জিনিস আর একটা নতুন জিনিস প্রতিষ্ঠা করা হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। প্র্যাকটিক্যালি ওটাকে প্রুভ করা হয়। হ্যাঁ, আর অ্যাক্সিওমের ক্ষেত্রে প্রুভ করার দরকার পড়ে না। আচ্ছা, কোন সেটের সুপ্রিমাম এবং ম্যাক্সিমাম বলতে কি বোঝায়? কোনো সেটের ম্যাক্সিমাম হচ্ছে সেই সেটের মধ্যে সব থেকে যেটা বড় ভ্যালু, ওটা যেটা সেটের মধ্যে আছে ওটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর সুপ্রিমাম হচ্ছে লিস্ট আপার বাউন্ড, যেটা Least upper সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, ওই সেটের মধ্যে সেটা থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে একটা ওপেন ইন্টারভাল 0,1 এর ম্যাক্সিমাম আর সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম হচ্ছে 1 আর ম্যাক্সিমাম ভ্যালুটা বলা যাবে। এখানে ম্যাক্সিমাম ভ্যালু বলা যাবে না। কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে কি বোঝায়? কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে প্রথমে একটা কোনো একটা ইভেন্টের রেসপেক্টে আর একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করা। কোন একটা ইভেন্ট ঘটেছে ধরে নিয়ে আর একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি কত? যদি বি একটা ইভেন্ট অলরেডি ঘটেছে ধরে নিয়ে এ হওয়ার প্রবাবিলিটিটা কত? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি। আচ্ছা, ধরো কোনো স্টুডেন্ট বললো যে সমস্ত নন টার্মিনেটিং নাম্বার ডেসিমাল গুলোই ইরেশনাল, তাহলে এটা ভুল না ঠিক কিভাবে ওকে ব্যাখ্যা করবে? যেমন 0.333 এটা হচ্ছে নন টার্মিনেটিং, কিন্তু এটা হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে এটা হচ্ছে রেশনাল নাম্বার, অর্থাৎ তখন এটা 1/3। 1/3। আর যেটা 0.21211 এই ধরনের নাম্বারগুলো, এটা হচ্ছে নন টার্মিনেটিং কিন্তু এটা ইরেশনাল নাম্বার।
তাহলে এখানে নন টার্মিনেটিং প্লাস হচ্ছে এটা নন রিকারিং, তাই না? হ্যাঁ হ্যাঁ যখন নন টার্মিনেটিং হবে সাথে নন রিকারিং এটা যুক্ত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে ইরেশনাল। ইরেশনাল। ঠিক আছে, নেক্সট মুকুল আছো? মুকুল, নাজমা, হ্যাঁ স্যার আছি। শুরু করো। নাজমার পরে বিউটি রেডি থাকবে। বিউটি আছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? এর আগের ক্লাসে তোমরা বহুপদী সংখ্যামালা সম্পর্কে জেনেছো। আজ তোমরা শিখবে বহুপদী সংখ্যামালা কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়। আমি কিছু বীজগাণিতিক সংখ্যামালা লিখছি, দেখো 2x 3x 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 7x টু দি পাওয়ার 6 মাইনাস 5x টু দি পাওয়ার 5 প্লাস 4। এইগুলো প্রত্যেকটাই বহুপদী সংখ্যামালা, আগের ক্লাসে তোমরা শিখেছো। এবার এগুলোর মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় আজ আমরা শিখব। দেখো 2x 3x এগুলো হচ্ছে এগুলো একপদী সংখ্যামালা, এবং এদের মাত্রা কিভাবে বের করব, মাত্রার সংজ্ঞাটা আমরা আগে জেনে নিই। কোন বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে বলা হয় ওই বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে এখানে দেখো 2x 3x এই সংখ্যামালাগুলোতে x এখানে চল, এখানে সর্বোচ্চ ঘাত আছে 1, এখানে 3x সেটার ক্ষেত্রেও সর্বোচ্চ ঘাত 1, তাহলে এর মাত্রা কত হবে? মাত্রা হবে 1। এর পরে যে সংখ্যামালাটা আমি লিখেছিলাম বহুপদী সংখ্যামালা 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, এই বহুপদী সংখ্যামালাটার ক্ষেত্রে লক্ষ্য করো x চল, এখানে এই পদ প্রথম যে পদটা আছে এখানে পাওয়ার 2 আছে ঘাত, এখানে x এর ঘাত 1 আছে, এখানে কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 আছে, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে মাত্রা হবে 2। এরপরে যে আমি বহুপদী সংখ্যামালাটা লিখেছি সেটা লক্ষ্য করো 7x টু দি পাওয়ার 6 মাইনাস 5x টু দি পাওয়ার 5 প্লাস 4। এখানে দেখো x এর পাওয়ার 6 আছে, তারপর 5, আর এখানে কিছু নেই মানে x টু দি পাওয়ার 0, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 6, তাহলে মাত্রা হচ্ছে 6। এবার আমরা দেখব যে ধ্রুবক বহুপদী সংখ্যামালাগুলোর মাত্রা কিভাবে বের করতে হয়। আচ্ছা তোমরা কেউ বলো তো ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলো? হ্যাঁ ঠিক বলেছো, 4 5 -2 -7 0, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এবার এর মাত্রাগুলো কিভাবে বের করবো? 4টাকে আমরা কিভাবে লিখতে পারি? 4 × 1 4 × x টু দি পাওয়ার 0। তাহলে দেখো আমরা জেনেছি যে চলের সর্বোচ্চ ঘাতটাই হবে মাত্রা, তাহলে এখানে x চলের সর্বোচ্চ ঘাত 0, আর কোনো অপশন নেই আমাদের, তাহলে এর মাত্রা হবে 0। একইভাবে আমরা 5 -2 -7 এগুলো প্রত্যেকটা মাত্রা আমরা পাবো 0। এরপরে আছে 0, এই শূন্যটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছিল, বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, শূন্য বহুপদী সংখ্যামালা। এর মাত্রাটা কি কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, শূন্যটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0 × x³ লিখতে পারি। এবার একটু ভালো করে তোমরা খেয়াল করো, এবার এই x এর পরিবর্তে আমি মানগুলো বসাবো। তোমরা আগেই শিখেছো x এর মান চল, x হলো চল, তাহলে চলের মান যা খুশি হতে পারে। তাহলে আমি 0 × x এর পাওয়ার লিখলাম 1³ এর ভ্যালু 0, 0 × 2³ এটার ভ্যালু 0, 0 × ½ যদি নিই
তার পাওয়ার কিউব সেটাও 0। তাহলে আমরা পাচ্ছি যে কোনো মানের জন্যই জিরোর যে এক্স এখানে আমরা যে কোনো মান বসালেই মানটা 0 পাচ্ছি। তাহলে জিরোটা হচ্ছে জিরোর মাত্রা যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে জিরোর মাত্রা আমরা কি পেলাম, যে কোনো বাস্তব সংখ্যাই হচ্ছে জিরোর মাত্রা। এবার আমরা শিখবো যে কোনো বহুপদী সংখ্যামালা শূন্য কিভাবে আমরা বের করতে হয়। কোনো বহুপদী সংখ্যামালা শূন্য বলতে আমরা কি বুঝবো, দেখো এফ(x) যদি একটা বহুপদী সংখ্যামালা হয় তাহলে এই এক্স এর ভ্যালু মানে পরিবর্তে যে ভ্যালুটা আমরা বসাবো এক্স এর মানের ক্ষেত্রে সেটাই হবে বহুপদী সংখ্যামালা শূন্য। আর একটু সহজ করে যদি বলা হয় যে এফ(x) আমরা একটা বহুপদী সংখ্যামালা নিলাম x-2। এবার এখানে দেখো এক্স এর ক্ষেত্রে এখানে এক্স এর পরিবর্তে কোন মানটা বসালে 0 হচ্ছে, তাহলে x-2 সমান যদি আমরা 0 লিখি তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 2। এখানে তোমরা এই বহুপদী সংখ্যায় এক্স এর ভ্যালুটা বসে দেখো 2-2 মানে 0। তাহলে এফ(x) বহুপদী সংখ্যামালার শূন্য হবে 2। এবার তোমাদের আমি একটা বহুপদী সংখ্যামালা দিচ্ছি, তোমরা প্রত্যেকে বের করো তো শূন্যটা কত হবে, x² - 16। আচ্ছা, x² - 16 সমান 0। তাহলে x² সমান হচ্ছে 16। তাহলে x এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি, +-4। তাহলে এই এফ(x) এই বহুপদী সংখ্যামালার আমরা শূন্য পেলাম 4 আর -4। এবার আমরা যখন যেগুলো ধ্রুবক বহুপদী সংখ্যামালা শিখেছি সেগুলোর শূন্য কিভাবে পাবো, যেমন 4 তোমরা আগেই বললে, -6, 0, 2, 7 এগুলোর শূন্য কি হবে। 4টাকে দেখো আমরা কি লিখতে পারি, 4 × 1। তাহলে এখানে আরেকভাবে আমরা লিখতে পারি 4 × x⁴। তাহলে x এর এখানে কোন মান বসালে 0 হবে, দেখো সম্ভব হচ্ছে না। x এর এখানে 1 বসাই বা 2, হাফ যা কিছুই বসাই না কেন ভ্যালু সবসময় 4ই থাকবে, অর্থাৎ এখানে x এর কোনো আমরা মান পাবো না। তাহলে এই ধ্রুবক বহুপদীমালা শূন্য নেই, মানে এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা 4, -6, 2, 7 এইগুলোর ক্ষেত্রে আমরা কোনো শূন্য পাবো না। তো জিরোর ক্ষেত্রে আমরা কি দেখি, তো জিরোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 0 × x⁴, 0 × x³। এবার এখানে x এর যে কোনো ভ্যালু বসাই, দেখো 0 × 1³ 0 × 2³ এভাবে যে ভ্যালু বসাই না কেন সবসময় 0ই আসবে। তাহলে জিরোর ক্ষেত্রে আমরা শূন্য পাবো যে কোনো বাস্তব সংখ্যা। এর পরের দিন আমরা ভাগশেষ উপপাদ্যটা করব। ঠিক আছে, পলিনোমিয়াল, থিওরি অফ ইকুয়েশন এগুলো খুব রিলেটেড টপিক। তো ডেসকার্টেস রুল অফ সাইন কি ছিল আমাদের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারে? স্যার আরেকবার বলুন। ডেসকার্টেস রুল অফ সাইন বা ডেকার্টেস রুল অফ সাইন। নাম্বার অফ ভেরিয়েশন মানে যতটা হবে পজিটিভ বা নেগেটিভ রুটের সংখ্যা তো ঠিক ততটাই হবে। Number of positive root of an equation হ্যাঁ, does not exceed the number of variation of sign in the sequence of coefficient of f(x) and if less by an even number. আচ্ছা, মাল্টিপল রুট বলতে কি বোঝো? মাল্টিপল রুট বলতে আলফা দুটো করে রুট থাকবে, f(x) আচ্ছা, মাল্টিপল রুট, এই যে মাল্টিপল রুট যখন বেরোবে, রুটগুলো কি শুধু রিয়ালই হয়? রুটগুলো কি কমপ্লেক্স, মানে কোনো কমপ্লেক্স নাম্বার কি মাল্টিপল রুট হতে পারে? স্যার হতে পারে। আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয় তখন আলফা মাইনাস আই বিটা। সেটা তো সবাই জানে, আলফা প্লাস আই বিটা রুট হলে আলফা মাইনাস আই বিটা রুট হবে। আমি তা বলি না, আমি বললাম এই যে আলফা প্লাস আই বিটা এই কখনো কি মাল্টিপল রুট হতে পারে, আমি তাই বলছি। স্যার হ্যাঁ হতে পারে।
হতে পারে, সেটাই জিজ্ঞেস করছে, হতে পারে না হতে পারে না। হ্যাঁ, আচ্ছা, হতে ধরো পারে। কোনো একটা ফাংশন উইথ টু ভ্যারিয়েবল এফ এক্স ওয়াই, তার ক্ষেত্রে সাইমালটেনিয়াস লিমিট এর অস্তিত্ব আছে। প্রশ্নটা ভালো করে বুঝবে। ধরো একটা ফাংশন এফ এক্স ওয়াই, তার ক্ষেত্রে সাইমালটেনিয়াস লিমিটের অস্তিত্ব আছে, এটা বলে দিয়েছে যে এর সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্ট করে। তাহলে এক্ষেত্রে কি এর রিপিটেড লিমিটগুলো ইকুয়াল হবেই? সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্টস, তাহলে না স্যার, নাও। কখন হবে না? ডবল লিমিট। হ্যাঁ, রিপিটেড লিমিট কখন এক্সিস্ট, কখন ইকুয়াল হবে না? যদি ডবল লিমিটের সঙ্গে ইকুয়াল মনে করছে না। এটার মনে রাখার মতো জায়গা হচ্ছে এটাই যে কোথাও যদি সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্ট করে এবং তার রিপিটেড লিমিটগুলোও এক্সিস্ট করে, তাহলে অবশ্যই সে ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল হবে না কখন? যদি দেখা যাচ্ছে কোনো ফাংশনের ক্ষেত্রে রিপিটেড লিমিটের অস্তিত্বই নেই, দুটোর বা কোনো একটার অস্তিত্ব নেই, ইন দ্যাট কেস ইকুয়াল হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যদি দুজনের অস্তিত্ব থাকে এবং সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্ট করে, তাহলে অবশ্যই রিপিটেড লিমিট কিন্তু ইকুয়াল হবে। টমাস, 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 আচ্ছা, ইকুয়েশনের যে রুট এবং তার গ্রাফের মধ্যে সম্পর্কটাকে কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি? স্যার, ইকুয়েশনের রুট গুলো এক্স অক্ষকে কাট করে। আচ্ছা, এক্স অক্ষকে যেগুলো কাট করবে সেগুলো হবে কি ধরনের রুট হবে ওগুলো? এক্স অক্ষকে কাট করবে স্যার আলফা কমা জিরো এরকমটাই। আমি বলছি ধরো একটা পলিনোমিয়াল, যেগুলো সে পলিনোমিয়ালের যে গ্রাফটা এক্স অক্ষকে যে যে পয়েন্টে টাচ করলো সেগুলো কি ধরনের রুট হবে? পলিনোমিয়াল মানে তো তার মধ্যে কমপ্লেক্স রুটও থাকতে পারে, রিয়েল রুটসও থাকতে পারে। হ্যাঁ স্যার, রিয়াল হবে তো। সেগুলো রিয়েল হবে তো। আচ্ছা, এইচসিএফ আর এলসিএম এর মধ্যে দুটো নাম্বারের এইচসিএফ এবং এলসিএম এর মধ্যে রিলেশনটা কি? স্যার আরেকবার বলুন। দুটো রিয়েল নাম্বার, হ্যাঁ, তাদের এইচসিএফ এবং এলসিএম এর মধ্যে রিলেশনটা কি? স্যার এলসিএম এর মধ্যে এইচসিএম টা থাকবে আর বাদ বাকি যে তাদের মানে অন্যান্য ফ্যাক্টর গুলোও থাকবে। আমি সেটা বলছি না, ধরো লসাগু এবং গসাগু দুটি সংখ্যা, লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্কটা কি? যে গসাগু গুণ করলে কি হবে? ওই সংখ্যা দুটি গুণফল হবে। হ্যাঁ স্যার, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ওটাই বলছি। আচ্ছা, এই গসাগু আর লসাগু নিয়ে বাস্তবে ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য এক্সাম্পল দিতে হবে। হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ স্যার, 15 আর 20 দুটো সংখ্যা নিলাম। এবার এদেরকে আমি উৎপাদক গুলো ভেঙে নিলাম। 15 সমান 1 ইন্টু 3 ইন্টু 5। এটা এটা বাস্তবের উদাহরণ কি করে হলো? রিয়েল লাইফ এক্সাম্পল বলছি। ও স্যার, 15টা লজেন্স আর 20টি বিস্কুট, মানে না ভেঙে সবার মধ্যে 5 জনের মধ্যে সর্বাধিক কতটা মানে কটা করে দেওয়া যাবে, তখন আমাদের ওই গসাগু করতে হবে, এইচসিএম বের করতে হবে। সর্বাধিক অর্থাৎ এই যখন আমরা সর্বাধিক বা সর্বোচ্চ এই জিনিসগুলো আসে সেক্ষেত্রে আমাদের গসাগু বের করতে হবে, তাই তো? আর আর সবথেকে লসাগুর ক্ষেত্রে তখন হচ্ছে লসাগু বের করতে হবে। লসাগু তাহলে উদাহরণটা কেমন হবে? 10, 30, 60।
লসাগু যে ক্ষেত্রে আমাদের কমপক্ষে বা সবথেকে কম কত, এই ধরনের ক্ষেত্রে বাস্তবে যে ধরনের অঙ্কগুলো আসে সেক্ষেত্রে লসাগু বের করতে হবে। ধরো কোনো একটা রোডে হয়তো সিগন্যালের ব্যবস্থা আছে, একটা ফার্স্ট একটা রেড লাইট, সে হয়তো 30 সেকেন্ড অন্তর অন্তর পাল্টায়, আর একটা সেকেন্ড একটা রেড লাইট, সেটা হয়তো 45 সেকেন্ড অন্তর অন্তর পাল্টায়। তাহলে এবার দুটোকে যদি চালিয়ে দেওয়া হয় তাহলে সব থেকে কম সময়ে কখন তারা ওই একসাথে হয়তো ইয়ে হবে, রেড লাইট জ্বলবে, তাহলে আমাদের সেক্ষেত্রে এলসিএম বের করতে হবে। আচ্ছা, একটা সার্কেলের ট্যানজেন্ট এবং রেডিয়াসের মধ্যে রিলেশনটা কি? সার্কেলের ট্যানজেন্ট আর রেডিয়াস, স্যার ট্যানজেন্টের সঙ্গে রেডিয়াস মানে 90 ডিগ্রি কোণ করবে, মানে পরস্পর লম্ব হবে। পরস্পর লম্বভাবে থাকবে, তাই তো? একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এন এর টার্মটা কত হবে? n সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই ফর্মুলা, যেখানে এটা পদ আর হ্যাঁ এটা ফার্স্ট টার্ম আর এটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। মিন ভ্যালু থিওরেমটা কি? মিন ভ্যালু থিওরেম, এফ একটা ফাংশন যেটা ক্লোজড ইন্টারভাল এ বি এ থেকে, আর যেখানে এফটা কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল এ বি, আর এফটা হচ্ছে ডিফারেন্সিবল অ্যাট ওপেন ইন্টারভাল এ বি, তাহলে একটা অন্ততপক্ষে আমরা পয়েন্ট পাবো যাই, যেটা ওপেন ইন্টারভাল এ বি তে থাকবে, সাজ দ্যাট এফ অফ এফ টেস্ট যাই সমান এফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। তারপরে মিন ভ্যালু থিওরেম থেকে রোলস থিওরেমে আসা যায় কিভাবে? রোলস থিওরেম তখন এফ অফ এ সমান এফ অফ বি যদি হয়, আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, আর এফ অফ এ সমান এফ অফ বি হলে এখানে আমরা বসিয়ে দিলে এফ বি মাইনাস এফ অফ এ 0 হবে, তার মানে হচ্ছে এফ টেস্ট যাই সমান 0 হয়ে যাবে। তো এফ এস জায়গা যদি 0 হয়ে যায় তাহলে এক্ষেত্রে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি দাঁড়াচ্ছে? এফ টেস্ট যাই যদি 0 হয়ে যায়, এফ অফ এ সমান এফ অফ বি, যদি ট্যানজেন্ট হয় তাহলে স্যার ওই মানে ওপেন ইন্টারভাল এ বি এর মধ্যে কোন একটা পয়েন্ট যদি যাই নেওয়া হয়, তাহলে যাই পয়েন্টে যে আমরা মানে যাই কমা এফ যাই পয়েন্টে যে ট্যানজেন্টটা আঁকবো ওই কার্ভের, সেটা এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হবে। এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। রিং আর ফিল্ডের মধ্যে ডিফারেন্সটা কি? রিং আর ফিল্ড, রিং এর মধ্যে স্যার মানে রিংটা হচ্ছে আর প্লাস ডট, যেখানে আর প্লাসটা হচ্ছে কমিউটেটিভ আর ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, আর লেফট ডিস্ট্রিবিউটিভ ল আর রাইট ডিস্ট্রিবিউটিভ ল, মানে মোট 9টা প্রপার্টি আছে। আর ফিল্ডের মধ্যে আর প্লাসটা কমিউটেটিভ হবে, আর ডটটাও কমিউটেটিভ হবে, আর সাথে ডিস্ট্রিবিউটিভ লটাও আছে। আচ্ছা, আর ডট কমিউটেটিভ গ্রুপ হবে? হ্যাঁ স্যার। তাহলে যদি 0 যে এলিমেন্টটা তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিভাবে পাবো? ইনভার্সের ক্ষেত্রে শুধুমাত্র ওই নন জিরো এলিমেন্ট গুলোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা থাকবে, আচ্ছা আপনি বাকিগুলো ক্রস করতে। আচ্ছা, কোন একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন কত হবে? ডাইমেনশন বলতে কি বোঝায়? বেসিসে যতগুলো ভেক্টর থাকবে সেটা হলো তার ডাইমেনশন। ভেক্টর স্পেসের ভেক্টর স্পেসেস ডাইমেনশন বলতে স্যার বেসিসে যতগুলো ভেক্টর থাকবে, তাই তো? সেটা হচ্ছে তার ডাইমেনশন। ঠিক আছে, পরবর্তীতে বিউটি শুরু করো। বিউটির পরে বুলটি রেডি থাকবে। হাসানুজ্জামান আছো না নেই? স্যার ডেমোটা ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। হাসানুজ্জামান আছো না নেই? নেই। তাহলে বুলটিতে আজকে শেষ হবে। পরের দিন যারা কিউতে ছিলে পরের দিন তারা প্রথম থেকে শুরু করবে। বিউটি
বিউটি আছো? বিউটি আছো? আচ্ছা ঠিক আছে, বুলটি তুমি শুরু করো, তোমারটা দিয়ে শেষ হবে আজকে। বুলটি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। শুরু করো, তোমারটা দিয়ে শেষ হয়ে যাবে। যারা কিউতে আছো তারা পরের দিন প্রথমে থাকবে। ব্যাক ক্যামেরা করতে হচ্ছে। ব্যাক ক্যামেরাটা একটু বলে দাও তো, যারা মানে করলে এখনই। ওই স্ক্রিনের উপর একটু টাচ করে রাখলে আসবে অপশনটা ফ্লিপ ক্যামেরা বলে। स्क्रीन के ऊपर टच रखने पर फुल स्क्रीन आएगा ऑप्शन। फुल स्क्रीन पे टच करने पर फ्लिप कैमरा का ऑप्शन आएगा। चलो স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, শুরু করো। স্যার, শুরু করি? হ্যাঁ শুরু করো, শুরু করো, শুরু করো। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আচ্ছা, আমরা তো আগে উৎপাদকের বিশ্লেষণ কেমন হয় আমরা দেখেছি। তাহলে আচ্ছা, তোমরা বলো তো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইজিক্যালস টু 0। তাহলে আমরা এই 1 কে কি 4 এ আমরা আনা যাবে? উৎপাদকের বিশ্লেষণ করা যাবে? হ্যাঁ, না, করা যাবে না। তাহলে এইরকম জটিল সমীকরণ সমাধান করার জন্য ভারতীয় গণিতজ্ঞ শ্রীধর আচার্য তাহলে একটি সূত্র আবিষ্কার করেছিলেন। তাহলে আজকে আমরা জানবো শ্রীধর আচার্যের সূত্রটা কিভাবে আসে এবং সেখান থেকে কিভাবে সমাধান করা যায়। শ্রীধর আচার্যের সূত্র ও তার প্রয়োগ। তাহলে আমরা তো জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ যে আকারটি সেটা কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা ইজ নট ইকুয়ালস টু 0, এটাকে 0 হবে না। এটা যদি 0 হয়ে যায়, এক্স স্কোয়ার যদি সহগ যদি 0 হয়ে যায়, তখন এটাকে আমরা কি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, তখন এটাকে একঘাত সমীকরণ বলা হবে। তাহলে এটা যদি 0 না হয়, এটা যদি 0 হয়, তবু আমরা এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলতে পারি। কিন্তু যদি এটা যদি 0 না হয়, সিটা যদি 0 হয়, তবে এক্স এর একটা বীজ সর্বত্র কি হবে? 0 হবে। তাহলে আমরা শ্রীধর আচার্য সূত্রটা কি সেটা জানার জন্য আমরা এই সমীকরণটির উভয় পক্ষকে 4 এ দিয়ে গুণ করবো। তাহলে এটা কি হবে? 4 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ac ইকুয়ালস টু 0। আমরা এখন এই সমীকরণটিকে আমরা এখন a প্লাস বি হোল স্কোয়ারে আনবো। a প্লাস বি হোল স্কোয়ারে আনলে তাহলে এটা 4 স্কোয়ারে 2a এক্স এর হোল স্কোয়ার প্লাস 2a মানে কি হলো 2ax ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে 4abx হলো প্লাস বি স্কোয়ার প্লাস 4ac। তাহলে উভয় দিকে ব্যালেন্সটা ঠিক করার জন্য আমরা এদিকে যে বি স্কোয়ারটা নিলাম, ডান দিকে একটা বি স্কোয়ার লিখে নেব। a প্লাস বি হোল স্কোয়ার হলে তাহলে 2x প্লাস বি এর হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 4ac টাকে দিকে নিয়ে গেলে মাইনাস 4ac। 2ax আমরা উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তখন আমরা কি পাবো? দুটি মান পাবো, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমাদের কি হলো? প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। 2ax ইকুয়ালস টু কি লিখতে পারি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এক্স ইকুয়ালস টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মানে এটা কি ছিল? ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা এক্স এর এখান থেকে প্লাস মাইনাস মানে এক্স এর আমরা দুটি বীজ পাবো।
এই রুটের ভেতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac কে এটাকে কি বলা হয়, ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে এখান থেকে আমরা বীজের প্রকৃতিগুলো জানতে পারবো। তাহলে আমরা যে প্রথমে যে সমীকরণটি যে সমাধান করতে পারছিলাম না উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে, এখন আমরা সেই সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্র লাগিয়ে সমাধান করে দেখাবো। সমীকরণটি কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটিকে আমরা যে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ যে রূপটি আছে তার সঙ্গে তুলনা করলে আমরা a ইকুয়ালস টু পাবো 1, b ইকুয়ালস টু পাবো 4, c ইকুয়ালস টু কত পাবো 1। তাহলে আমরা এখন এই দ্বিঘাত সমীকরণে এই সূত্রটিতে আমরা বসাবো শ্রীধর আচার্য এই সূত্রটিতে বসাবো। তাহলে x ইকুয়ালস টু -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে স্কয়ার মাইনাস 4ac বাই 2a1। এটা হলো -4 প্লাস মাইনাস 16 -4 বাই 2 -4 প্লাস মাইনাস, তাহলে এটা করলে রুটের ভিতরে করতে হবে বার, তাহলে এটা হলো 2 -4 প্লাস মাইনাস, তাহলে আমরা যদি এটা বর্গমূলটা 12 যদি বর্গমূল করি তাহলে এটা হবে 2√3 বাই 2। যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি -2 প্লাস মাইনাস √3, তাহলে আমরা x এর দুটি বীজ পেলাম, একটা হচ্ছে -2 প্লাস √3 আর একটি হচ্ছে -2 মাইনাস √3। তাহলে আজকে আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের কিভাবে শ্রীধর আচার্যের সূত্র লাগিয়ে কিভাবে সমাধান করলাম সেটা দেখালাম। আর পরের দিন আমরা বি স্কয়ার মাইনাস 4ac যে বীজের যে প্রকৃতিগুলো সেগুলো পরের দিন আমরা আলোচনা করব। আর আজকে তোমাদের এই পর্যন্ত। ঠিক আছে, ভালো হয়েছে, মোটামুটি ডেমো সুন্দর হয়েছে। তো আমরা তোমার রোলস থিওরিম তো স্যার একবার জিজ্ঞেস করেছে, তবুও একবার জিজ্ঞেস করছি, রোলস থিওরিমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি ছিল বা কি হয়? রোলস থিওরিমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন স্যার এই মুহূর্তে মনে আসছে না? ধরো একটা গিভেন সিরিজ দেওয়া আছে সামেশন n প্লাস 1 ডিভাইডেড বাই n, লেখো খাতায় বলো। সামেশন n প্লাস 1 বাই n, সামেশন n প্লাস 1 ডিভাইডেড বাই n। এই সিরিজটা বলা আছে কনভার্জেন্ট। সামেশন n প্লাস 1 বাই n এই সিরিজটা বলা আছে কনভার্জেন্ট, এটা একটা কনভার্জেন্ট সিরিজ। এখান থেকে আমরা সামেশন n এর কনভার্জেন্স বা ডাইভারজেন্স নিয়ে কিছু বলতে পারি? সামেশন n প্লাস 1 বাই n এই সিরিজটা বলা আছে কনভার্জেন্ট, তাহলে এখান থেকে আমরা n এর কনভার্জেন্স বা ডাইভারজেন্স নিয়ে কিছু বলতে পারি? এটাই প্রশ্ন, সামেশন n এর কনভার্জেন্স বা ডাইভারজেন্স নিয়ে। সামেশন n যদি এটা যদি টেন্স টু যদি ইনফিনিটিভ যদি হয় তখন না, ওটা তো কনভার্জেন্ট বলেই দিয়েছে, ওটা তো কনভার্জেন্ট বলেই দিয়েছে। আমি জানতে চাইছি ওটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেখান থেকে আমরা সামেশন n এর কনভার্জেন্স বা ডাইভারজেন্স নিয়ে কি কিছু বলতে পারি? আমি সেটাই জিজ্ঞেস করছি। স্যার পারবো। খুব সিম্পল কোশ্চেন, এটা ইন্টারভিউরই কোশ্চেন। এখানে বলা আছে, স্ক্রিনে দেখো, খেয়াল করো, আমি লিখে দিচ্ছি, সামেশন n প্লাস 1 বাই n কনভার্টস করে। তাহলে অ্যাজ পার কনভার্জেন্স রুল এর n এর টার্মের যে লিমিটিং ভ্যালু n প্লাস 1 বাই n সেটা ডেফিনেটলি 0, দ্যাট ইজ লেস দ্যান 1। তাহলে আমাদের রেশিও টেস্ট কি বলছে? অটোমেটিক্যালি সামেশন n কনভার্টস করে। দেখো স্ক্রিনে লিখে দিলাম, দেখতে পাবে।
দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। সেকেন্ড একটা প্রশ্ন রাখছি। ধরো একটা সিকোয়েন্স দিয়েছে তোমাকে, স্ক্রিনে দিচ্ছি, সিকোয়েন্স দিয়েছে -3^n-1 -3^n-1। এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ না বাউন্ডেড অ্যাবাভ নয়? না বাউন্ডেড হবে না। আচ্ছা, সিকোয়েন্সের এলিমেন্ট গুলো কি কি? সিকোয়েন্স বুকটার এলিমেন্ট গুলো কি কি? -1-3। -1-3। এন এর ভ্যালু যখন 1 বসাচ্ছ তখন হচ্ছে -1। এন এর ভ্যালু যখন 2 বসাচ্ছ তখন হচ্ছে -3। হ্যাঁ এন এর ভ্যালু যখন 3 বসাচ্ছ তখন -9। তাহলে -1 -3 -9। এন এর ভ্যালু যখন 4 বসাবে -27। তাহলে এদের মধ্যে বড় কে? -1 সব থেকে বড় নয়? তাহলে অটোমেটিক্যালি সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ। টমাস, আর কিছু জিজ্ঞেস করবো না, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। স্যার ডেমোটা কেমন হচ্ছে? ডেমো ঠিক আছে মোটামুটি, তবে ইমপ্রুভ করতে হবে আরো। টমাস, আচ্ছা ধরো একটা সংখ্যাকে 50% বাড়ানো হলো, তারপরে আবার 50% কমিয়ে দেওয়া হলো, তাহলে সংখ্যাটা কি একই থাকবে? না একই থাকবে না। তাহলে কত কমবে না বাড়বে, কত হবে বলো? %50 যদি বাড়ানো হয় যদি 50% বাড়ানো হয় তখন একটি সংখ্যা পরপর দেবো না স্যার? একই সংখ্যা ঠিকই তো আছে, 100 ধরলে 100 থেকে 50% বাড়ানো হলো, তাহলে 50 বাড়লো 150 হলো, এবার আবার 50% কমানো হলো, তাহলে 150 আবার 50% মানে কত সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে 150 50% মানে কত? 75, ওখান থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখন দাঁড়িয়ে গেল কত? 75, মানে আগে ছিল 100, পরে হয়ে গেল 75, তাহলে 25% লেস হয়ে যাচ্ছে। আচ্ছা, মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স হবে কখন? আর একটি সংখ্যা আছে x, তার মডুলাস অফ এক্স নিয়ে এক্স আসছে, কখন হবে এটা? এক্সটা যখন গ্রেটার দেন 0 হবে। এক্সটা যখন গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। কোন একটা রিংয়ের 0 ডিভাইজার্স বলতে কি বোঝায়? কি বলছেন? 0 ডিভাইজার্স বলতে কি বোঝায় রিং এর ক্ষেত্রে? স্যার ওটা মনে করি দুটো নন জিরো নাম্বার এ এবং বি, তাদের যদি এ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা তাদেরকে বলি 0 ডিভাইজার্স। আচ্ছা, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন x² + bx + c = 0। তুমি তো কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ালে, তো হ্যাঁ এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো না বের করে তুমি কিভাবে রুট গুলো পজিটিভ হবে, দুটোই পজিটিভ হবে, তো এটা কিভাবে বলতে পারবে? ডিসপ্লের প্রকৃতি মানে d² - 4ac = 0 হলে বীজগুলি তখন কি হবে? বাস্তব এবং ইকুয়াল মানে সমান হবে। নিরূপকটা বের করতে হবে, ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিন্যান্ট বাস্তব হবে, কিন্তু আমি বলেছি দুটোই পজিটিভ হবে, সেটা কিভাবে বুঝতে পারবে? এবার যখন তুমি বাস্তব বলছো সেক্ষেত্রে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। বাস্তব b² - 4ac = 0 হলে তো রুট দুটি বাস্তব ও সমান হয়। আমি বলেছি পজিটিভ মানে ধনাত্মক হবে, কিভাবে বুঝতে হবে?
যদি বীজ দুটির যোগফল পজিটিভ হয় এবং ইলেকট্রিক গুণফল যদি পজিটিভ হয়, মানে আলফা প্লাস বিটা এটাও যদি পজিটিভ আসে এবং আলফা বিটা এটাও যদি পজিটিভ আসে, তাহলে অবশ্যই বীজ দুটি পজিটিভ হবে। আচ্ছা। আচ্ছা, তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর রুটস ধর আলফা বিটা। তাহলে এখন যে ইকুয়েশনের রুটস হবে 1/α 1/β, সেই ইকুয়েশনটা কি হবে? যখন মানে ইকুয়েশনটা বের করতে হবে, তখন এক্স স্কোয়ার মাইনাস 1 মানে 1/α প্লাস 1/β ইন্টু এক্স 1/α ইন্টু 1/α ইকুয়ালস টু 0। হ্যাঁ, দেখ কি আসছে ইকুয়েশনটা। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এক্স বাই 1/α বিটা। আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে ডাইরেক্ট করা যায়, ওই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে যখন আমরা 1/α 1/β বলছি, এখানে হচ্ছে ওই সি আর এ একে অপরের জায়গা চেঞ্জ করবে, তো এটা অ্যান্সার হয়ে যাবে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। তোমাকে এখানে আলফা বিটা আর আলফা প্লাস বিটার ভ্যালুটা বসাতে হবে, তাহলে ওটা চলে আসবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। আর এটা না করে তুমি ডাইরেক্ট ওটা দিয়ে করতে পারো। আচ্ছা, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলো যদি একে অপরের রেসিপ্রোকাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা কি পাবো? কোএফিসিয়েন্ট গুলোর যে রিলেশন গুলো সেটা কি আসবে? তখন বীজটার আর একটা যদি মানে রেসিপ্রোকাল হয়, যদি একটা রুট যদি আলফা হয় তাহলে একটা হবে 1/α, তখন এদের বীজদ্বয় যদি গুণফল বের করি তখন সব 1 আসবে। 1 আসবে, তার মানে সি বাই এ ইকুয়ালস টু 1, মানে সি ইকুয়ালস টু হয়ে যাবে c ইকুয়ালস টু 1। হ্যাঁ, c ইকুয়ালস টু বাই একটা 1, তার মানে সি ইকুয়ালস টু এ। ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? কি বলছেন? ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট ফরমেটিভ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ফরমেটিভ অ্যাসেসমেন্ট স্যার। হ্যাঁ, ফরমেটিভ অ্যাসেসমেন্ট এগুলো একটু পড়ে নেবে, এগুলো একটু পড়ে নেবে। ফরম্যাটিভ, সামেটিভ, হলিস্টিক, 360 ডিগ্রি হলিস্টিক, এগুলো একটু গুগল সার্চ করে, যদি কোথাও না পাও, বইয়ে না পাও, গুগল সার্চ করে একটু পড়ে নেবে। এগুলো এগুলো এখনকার সিস্টেমে এগুলো লাগে, মানে এগুলো জানতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে close। ঠিক আছে। স্যার আজকের মতো বলছি close। পরের দিনে কি নামগুলো জানিয়ে দেবেন? আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। স্যার, হুম। পজিটিভ রুটের কথা যেটা বললেন ওটা ডেকার্স রুল অফ সাইন দিয়ে বললে হবে না? আর ডেকার্স রুল অফ সাইন, হ্যাঁ ওটা দিয়ে বললে হবে। ঠিক আছে, আজকের মতো ক্লোজ করলাম, অনেকটা রাত্রে হয়ে গেছে।